নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। গতকাল এবং আজ দুদিন ধরে সরস্বতী পুজো হচ্ছে। আজ আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়েছে। তো সরস্বতী পুজো করার পরে আমি এই ভিডিও করছি। তো অতি অবশ্যই প্রত্যেককে এই সরস্বতী পুজোর শুভেচ্ছা। একটাই সরস্বতীর কাছে আবেদন থাকবে, দেবী সরস্বতীর কাছে, যে প্রত্যেকের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। প্রত্যেকে বিদ্যা অর্জন করুক। যে যেটা করতে চায়, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, যে গান শিখছেন, যিনি গিটার বাজাচ্ছেন, যিনি খেলাধুলো করছেন, প্রত্যেকে যেন তারা তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই এই কামনাই থাকবে আমার পক্ষ থেকে দেবী সরস্বতীর কাছে। তো আজকের ভিডিও শুরু করা যাক। অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো থাকবেই। তার আগে বলতে হবে যে ম্যাচ আমরা দেখেছি, যে জামশেদপুর এফসি এবং এফসি গোয়ার মধ্যে ঘরের মাঠে যে ম্যাচ, জামশেদপুর একেবারে উড়িয়ে দিয়েছে এফসি গোয়াকে। ৩-১ গোলে জয়, এবং সেভেরিওর যে অসাধারণ দুটি গোল করেছেন তিনি। সেভেরিও কিন্তু ইস্টবেঙ্গলের প্রাক্তন, এবং এফসি গোয়ার যিনি কোচ মানালোরও প্রাক্তন স্টুডেন্ট। তো বলা যেতে পারে যে এখানে গুরুকে হারিয়ে দিয়েছে শিষ্য। আরেকটা বিষয় দেখা গেল যে মানালো তিনি ভারতীয় দলের কোচ, অপরদিকে জামশেদপুর এফসির কিন্তু কোচ হচ্ছে একজন ভারতীয়। তো খালিদ জামিলের মানে প্রশংসা যতই করি না কেন সেটাই মনে হয় কম পড়ে যায়। গোটা এই আইএসএল টুর্নামেন্টে যখন বিদেশি কোচের ছড়াছড়ি, তো সেই জায়গায় খালেদ জামিল কিন্তু দেখিয়ে দিলেন এফসি গোয়ার মতন টিমকেও হারিয়ে দেওয়া শুধু নয়, ৩-১ গোলে হারানো। এটা অকল্পনীয় ছাড়া কি বলবো? এটাকে অনেকে তুকতাক বলতে পারেন, কিন্তু খালেদ জামিল দেখিয়ে দিয়েছেন যে ভারতীয় কোচেরাও কিন্তু পিছিয়ে থাকে না, এবং তিনি ভারতীয় দলের কোচ হবারও একটা জোরালো দাবি রাখলেন। এরপরে যেটা বলতে হয় যে মানালোন মার্কোস তিনি ভারতীয় টিম তৈরি করার আগে আরেকবার তিনি ভাববেন যে, যে সমস্ত টিম তিনি তৈরি করেন, যাদেরকে নেন, সেই প্লেয়ারদের সম্পর্ক আরেকবার ভাববেন। অতি অবশ্য বিশাল কায়েতের তো কথা বলতে হবে। ৫০টা ম্যাচে ক্লিন শিট রাখা নট এ ম্যাটার অফ জোক। সেই বিশাল কায়েতকে আমরা ভারতীয় ফুটবল দলের ফার্স্ট 11 এ দেখতে পাই না। তিনি সেকেন্ড আ চয়েস হন গোলকিপার। রিজার্ভে বসে থাকেন। গুরপ্রীত সিং সান্ধু তিনি খেলেন। দিনের পর দিন ভুল করে যান, গোল খান, ম্যাচ হারান। তারপরেও তিনিই থেকে যান। কি করে দিনের পর দিন? এটা একটা রহস্য। হতে পারে গুরপ্রীত আ একটা সময় ভালো খেলেছে, বিদেশে খেলে এসেছে। কিন্তু এই মুহূর্তে পারফরম্যান্স যদি দেখা যায়, গত ২ বছর ধরে কিন্তু বিশাল কায়েতের পারফরম্যান্স অসম্ভব ভালো। মোহনবাগান টিমে থাকলেও তিনি তো ভারতীয় ফুটবলার। তো তাকে কেন সুযোগ দেওয়া হয় না? আমার সত্যিই জানা নেই। আমি আশা করব নেক্সট ভারতীয় দল যখন তৈরি করা হবে, বিশাল কায়েত, পিভি বিষ্ণু, লিস্টন কোলাসোদের কিন্তু একেবারে ১ম একাদশে রাখা হোক। তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে, এই আশা রাখবো। এবার আসা যাক ইস্ট বেঙ্গলের খবরের দিকে। ইস্ট বেঙ্গল ক্লাব, তারা আপনাদেরকে আগে খবর দিয়েছিলাম যে এই যে রেফারিং ইস্যু আইএসএল এ যে মানের রেফারিং হচ্ছে তা নিয়ে তারা ক্ষুব্ধ। তারা এর আগে এআইএফএফ এর প্রেসিডেন্টকে তারা জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। তারা বলেছিলেন যে তারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যকে তারা জানাবেন, চিঠি দেবেন, এবং সেই মতো কিন্তু তারা রবিবার দিন গিয়ে দেখা করে এসছেন। দেবব্রত সরকাররা মনসুখ মান্ডব্যের সঙ্গে দেখা করে এসছেন। তাকে তারা চিঠি দিয়েছেন, আবেদন করেছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতি হবে না। মনসুখ মান্ডব্য তিনিও নাকি গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন এটা কখনোই হওয়া কাম্য নয়, যে কোনো একটি দলের সঙ্গে এই অবিচারটা হওয়া কোনো ধরনের খেলার ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায় না। যদি সত্যি এটা হয়ে থাকে, তিনিও বিষয়টির দিকে নজর দেবেন, এবং দরকার পড়লে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে কোনো অবজারভারকে নিয়োগ করাও হতে পারে বলে এমন নাকি আশ্বাস তিনি দিয়েছেন। এবং যেখানে ইস্টবেঙ্গলের মতন দলের বিরুদ্ধে তো নয়, শতাব্দী প্রাচীর একটি টিমের বিরুদ্ধে এই ধরনের অবিচার হওয়া কখনোই কাম্য নয় বলেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তাদের। পাশাপাশি ইস্টবেঙ্গল কর্তারা তাকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে তাদের যে বার্ষিক অনুষ্ঠান রয়েছে, যে জন্মবার্ষিকী যে রয়েছে অগস্ট মাসে, সেইখানে তাকে আমন্ত্রণ জানিয়ে এসছেন তাকে উপস্থিত থাকার জন্য, এবং সেখানে তাকে ইস্ট বেঙ্গলের সদস্যপদ দেওয়া হবে বলেও কিন্তু তাকে আমন্ত্রণ জানিয়ে আসা হয়েছে, এবং দেখা যাক যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনি উপস্থিত থাকেন কি না ওই দিনকে। এরপর ইস্টবেঙ্গল টিমের খবরের দিকে আসি। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ৮ই ফেব্রুয়ারি চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, এবং এই ম্যাচের প্র্যাকটিস মঙ্গলবার থেকে শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গলের জন্য অতি অবশ্যই খুব ভালো খবর এটা, যে সাউল ক্রেসপো, রাকিব তারা কিন্তু ফিরছেন। মোহাম্মদ রাকিব, সাউল ক্রেসপো তারা ফিরবেন।
ক্রেসপোর পাশাপাশি জিকসন তিনিও কিন্তু ফিরে আসবেন, কারণ জিকসনকে আগের ম্যাচে পাওয়া যায়নি, কাঠ সমস্যায় তিনি সেই ম্যাচে খেলতে পারেননি, কিন্তু জিকসনকেও পাওয়া যাবে, এটা নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর। অপরদিকে ক্লিটন হিজাজিদের কি খবর, তাদের চোট কি অবস্থা, তারা এই মুহূর্তে মুম্বাইতে রয়েছে, যেমন মাদি তালালু মুম্বাইতে তার চিকিৎসা চলছে, শোনা যাচ্ছে যে তার অপারেশন হয়ে গেছে। হিজাজি ক্লিটনকেও মুম্বাইতে রাখা হয়েছে, হিজাজির অপারেশন হতে পারে। ক্লিটনকে আমরা আগের দিনই মুম্বাই ম্যাচে তাকে গ্যালারিতে দেখেছিলাম, টিমকে উদ্বুদ্ধ করতে, উৎসাহ দিতে তাকে দেখা গিয়েছিল, তো তিনিও চিকিৎসার জন্য কিন্তু রয়েছেন। এখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে না কি করা হবে তাদের সঙ্গে, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে অস্কার কিন্তু কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছেন তার একজন প্লেয়ার দরকার। আপনাদের আগেই জানিয়েছি যে ইস্টবেঙ্গল কর্তারাও গ্রিন সিগন্যাল দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্লেয়ার কোন জায়গার প্লেয়ার দরকার। আগে যখন পরিস্থিতি এমন ছিল যে সাউল ক্রেসপো যখন চোট, মাদি তালাল নেই, তখন মনে করা হচ্ছিল যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার কাউকে দরকার, তো তেমন ভাবে খোঁজা হচ্ছিল প্লেয়ার। এখন হিজাজির চোট পেয়ে যাওয়াতে, হেক্টরের এই হাল, তো এখন ডিফেন্সের একজন প্লেয়ারের খোঁজ চলছে। সাউল ক্রেসপো যেহেতু ফিরে আসছেন এবং জিকসন বা নাওরে মহেশ মাঝমাঠে দুরন্ত খেলছেন, সে কারণে মনে করা হচ্ছে যে এখন একজন ডিফেন্সিভ প্লেয়ারকে খোঁজা হচ্ছে, এবং তার সঙ্গে ক্রাইটেরিয়ার সঙ্গে যদি মিলে যায় কারোর সঙ্গে, এবং এক্সপিরিয়েন্স কোনো ফুটবলার তাকে খোঁজা হচ্ছে, যদি মিলে যায় তাহলে হয়তো এই সপ্তাহের মধ্যেই নাম ঘোষণা হয়ে যেতে পারে, চলেও আসতে পারে। কারণ ইস্টবেঙ্গল কর্তারাও চাইছেন, তারা বা কোচ আইএসএল নিয়ে কেউ খুব একটা আর সেভাবে মনে করছে যে আইএসএল এ আর কিছু হওয়ার নেই, খুব একটা কিছু হওয়ার জায়গা নেই। তবুও যত কটা ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোকে জিতে তারা একটা সম্মানজনক অবস্থায় থাকতে চায়, কিন্তু তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগ, তো সেটাকে পাখির চোখ করেই তারা এগোচ্ছে। সে কারণেই যত দ্রুত এই বিদেশি যদি চলে আসে, তাহলে টিমের সঙ্গে তো একটা মানিয়ে নিতে, একটা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, ভিসা ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো জড়িয়ে থাকে। যত দিন যাবে তত কিন্তু এইগুলো পিছোতে থাকবে। সে কারণে তারাও এই দ্রুততার সঙ্গে এই সপ্তাহেই হয়তো নাম জানিয়ে দেবে, ঘোষণা হয়ে যেতে পারে কে আসবেন বিদেশি। তো তারপরে তাকে আনার তোড়জোড় শুরু হবে, এবং তিনি যদি টিমের সঙ্গে মানিয়ে নিতে পারেন, প্র্যাকটিস যদি করতে পারেন, তারপর যদি দেখা যায় যে চেন্নাইয়ের ম্যাচের আগে তাকে ম্যাচ ফিট পাওয়া যাচ্ছে এমন প্লেয়ার, তো তাকে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলানো হতে পারে, আদারওয়াইজ পরবর্তী ম্যাচগুলোতে ট্রাই করা হতে পারে। তো আমার যতদূর মনে হয়, যতদূর ফুটবল বুঝি, এই কয়েকদিন যা দেখছি তাতে চেন্নাই ম্যাচে আমি খুব একটা আশা করছি না যে নতুন কোনো বিদেশি আসবে না, তাকে নামিয়ে দেওয়া হবে। তো পরবর্তী ম্যাচে হয়তো তাকে যদি এর মধ্যে চলে আসে, তো তাকে তখন ট্রাই করা হবে। এই ম্যাচে সাউল ক্রেসপো, রাকিব, জিকসনরা ফিরে আসছে, এটা খুব ভালো খবর। খুব সম্ভবত, যদি আমি খুব ভুল না হই, সৌভিক চক্রবর্তী তাকে এই ম্যাচে পাওয়া যাবে না কাঠ সমস্যার জন্য, তাকে না পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে মাঝমাঠ নিয়ে খুব একটা আর চিন্তার বিষয় আছে বলে আমার মনে হচ্ছে না। সাউল ক্রেসপো যদি ফর্মে থাকতে পারেন, এতদিন তিনি রেস্ট পেয়েছেন, তার অসুস্থতা ছিল, এবার ম্যাচ ফিট হওয়ারও কিছুটা সময় তিনি পেয়ে যাচ্ছেন, প্রায় ৫-৬ দিন তো পাচ্ছেনই। পাশাপাশি জিকসন, নাওরেম মাঝমাঠে অসাধারণ খেলছে, দুটো উইং এ তো রয়েছে, একদিকে বিষ্ণু, অপরদিকে সেলিস রয়েছে, রিচার্ড সেলিস। এখন আপফ্রন্টে দিয়ামান্তকোস ফর্মের ধারে কাছে নেই, যদি থাকতো তো মুম্বাই ম্যাচেই ৩ পয়েন্ট ইজি চলে আসতো, গোল পেয়ে যেতেন। তার দুটো, একটা হেড একটা শট বার পোস্ট লেগে ফিরে এসছে। ডেভিড রয়েছে। এখন ইস্ট বেঙ্গলের মূল চিন্তা হচ্ছে ডিফেন্স, সে কারণেই কিন্তু একজন ডিফেন্সে ভালো প্লেয়ারও খোঁজা হচ্ছে। তো দেখা যাক কি হয় সব মিলিয়ে। আরেকটা বিষয় বলবো যে মোহনবাগান তো ইতিমধ্যেই আইএসএল শিল্ড তারা চ্যাম্পিয়ন বলা যেতে পারে, কারণ এফসি গোয়া জামশেদপুরের বিরুদ্ধে হেরে যাওয়াতে তাদের এটা আরো নিশ্চিত হয়ে গেছে। পাশাপাশি পাঞ্জাবকে আমরা দেখলাম যে তারা বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে, বেঙ্গালুরু কিন্তু খুবই খারাপ অবস্থা, তারা এই লিগ তালিকাতে ক্রমশ নামছে। পাঞ্জাব জয় পাওয়াতে ইস্টবেঙ্গলের কিছুটা অসুবিধে হয়েছে, কারণ ইস্টবেঙ্গলের থেকে কিছুটা তারা খুব বেশি পয়েন্টে ফারাক ছিল না, একটা সময় তো সমান সমান ছিল, তো এই ম্যাচটা তারা জিতে যাওয়াতে তারা আবার কিছুটা এগিয়ে গেল। এখন দেখা যাক যে পরবর্তীতে পাঞ্জাব কতদূর এগোয়, ইস্টবেঙ্গল কি পাঞ্জাবকে টপকাতে পারে কিনা, বা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা তো আর কয়েকটা ম্যাচ গেলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কি হচ্ছে না হচ্ছে। তো দেখা যাক শেষমেশ কি হয়, কি লেখা আছে ইস্ট বেঙ্গলের কপালে। তো আপাতত এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল সরস্বতী পুজোর দিন। চাইবো যে আপনাদের প্রত্যেকেই সরস্বতী পুজো কাটিয়েছেন, খুব ভালো করে কাটিয়েছেন, এটা আশা রাখবো।
এবং সেই আশা রেখে আমার এই ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করতেও ভুলবেন না। কেমন লাগলো ভিডিও সেটা জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।